বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026। আমাদের বিজিএস ব্যাচের বিশেষ ক্ষমতা আইন 1974-এর উপরে প্রথম ক্লাস, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974। তো এই মুহূর্তে যারা ক্লাসে আছেন সবাই একটু লক্ষ্য করেন, দেখেন বিশেষ ক্ষমতা আইন থেকে 18 বিজিএস এর প্রশ্নটা আমার কাছে নাই, মানে কোন প্রশ্ন আসছে জানি না। তবে 17-তে আসছে, 16-তে আসছে, 15-তে আসছে, 14-তে আসছে, 13-তে আসছে, 11-তে আসছে, 11-তে দুইটা আসছে, এই কারণে 12-তে দেয় নাই। 10মে দুইটা আসছে। তার মানে ধরে নেওয়া যায় যে বিশেষ ক্ষমতা আইন থেকে আপনি প্রশ্ন একটা পাবেনই পাবেন প্রিলিতে। এবং আপনার কাছে মনে হইতে পারে যে একটা আইন থেকে মাত্র একটা প্রশ্ন, এই একটা প্রশ্নই হচ্ছে সোনার হরিণ। তো বিশেষ করে এই বিশেষ ক্ষমতা আইন, এই যে এর গত ক্লাসগুলোতে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু আইন ধরেন, এই দুইটা আইন আপনি এডিশনাল কোনো বই পড়েন আর না পড়েন, আগে আমার বেয়ার অ্যাক্টে যা আছে সব কি করতে হবে, শেষ করতে হবে। আর আপনি বেয়ার অ্যাক্ট যখন শেষ করবেন তখন আর এডিশনাল বইয়ের দরকার নাই। এডিশনাল বই থেকে বড় জোরে আপনি কেস রেফারেন্স দেখতে পারেন, তাও লিখিত সময়। বা প্রিলির জন্য অবশ্যই দরকার কি, বেয়ার অ্যাক্টে যা আছে তাই। তো এখন আমরা যেটা দেখবো যে বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু আইন আর আইনগত সহায়তা, এই তিনটা মিলে এলো একটা পার্ট। আর বিশেষ ক্ষমতা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই দুইটা মিলে একটা পার্ট। কখনো ওখান থেকে 60 মার্ক আসে, এই জায়গা থেকে 40 আসে, কখনো এই জায়গা থেকে 60 আসে, ওখান থেকে 40 আসে, এই ধরনের এসে থাকে আর কি। তো বা আপনি যাই ধরেন না কেন, মোটামুটি এখান থেকে প্রিলিতে 1 মার্ক পাবেন, লিখিততে কখনো 15 পাবেন, কখনো 30 পাবেন। এই হচ্ছে কাহিনী। তো আমরা প্রথমে চলে আসি বিশেষ ক্ষমতা আইনের। আমি যে আপনাদের একটা বেয়ার অ্যাক্ট দিছিলাম, এই বেয়ার একটা কি শাকিলের কাছে আছে? আপনাদের কাছে কি আছে সরাসরি? বিশেষ ক্ষমতা আইনেরটা আছে, বিশেষ ক্ষমতা আইনেরটা নাই। ঠিক। তো ঠিক আছে, আমি বিশেষ ক্ষমতা আইনের আহ আপনাদের সুবিধার্থে একটু অনলাইনে যারা আছেন, একটু আমি ক্লাসটা একটু পজ করতেছি, একটু দেরিতে শুরু করতেছি, ওনাদের একটু হার্ড কপিটা একটু দিয়ে নি, পিডিএফ। আপনাদের তো পিডিএফ দিছি, আর অফলাইনে যারা থাকে ওদের প্রিন্ট কপি দিয়ে থাকি, একটু অপেক্ষা করেন। দেখেন বিশেষ ক্ষমতা আইন 1974, এই এই আইনে আমি যে আপনাদের পিডিএফটা দিছি বা স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, মোট ধারা আছে দেখেন 36টা। দেখছেন? 36টা ধারা আছে আর তফসিল আছে। তো প্রথমে আমরা বিশেষ ক্ষমতা আইন, এটা পড়তে গেলে আমাদের দুইটা বই লাগবে। যারা আমার সামনে আছেন আইন পাঠ বইও খুলবেন, এটাও ধরবেন। প্রথমে আমরা দেখি যে বিশেষ ক্ষমতা আইন, এটা হলো কত সালের আইন? 1974, 9 ফেব্রুয়ারি 1974। তো প্রথমে আমরা চলে আসি এক ধারা, সংক্ষিপ্ত শিরোনাম। এই আইন বিশেষ ক্ষমতা আইন নামে অভিহিত হবে। সংজ্ঞা দেখেন, সংজ্ঞাতে এই জায়গায় সংজ্ঞা আসলে তেমন কিছু পড়ার নাই, বাট সংজ্ঞায় ফৌজদারি কার্যবিধি অর্থ ফৌজদারি কার্যবিধি 1898 সালে। যেটা আমার জানতে হবে, কালোবাজারি, কালোবাজারির সংখ্যাটা জানতে হবে। পাইছেন? 2-এর খ, কালোবাজারি। কালোবাজারি অর্থ ব্যবসায়ের উদ্দেশ্যে কোনো কিছু আইন দ্বারা, ব্যবসায়ের উদ্দেশ্যে আন্ডারলাইন করেন, ব্যবসায়ের উদ্দেশ্যে কোনো কিছু আইন দ্বারা বা আইনের অধীন নির্ধারিত সর্বোচ্চ মূল্য অপেক্ষা অধিক মূল্যে ক্রয় বিক্রয় করা, অথবা আইন বহির্ভূত কোনো ভাবে অনুরূপ কোন আইনের দ্বারা বা আইনের অধীন প্রদত্ত রেশনের দ্রব্য বিক্রয় বদল বিনিময় সরবরাহ বিনষ্ট করা, বা অনুরূপ কোন আইনের দ্বারা বা আইনের অধীন প্রদত্ত কোনো লাইসেন্স, পারমিট বা রেশন দলিল ব্যবহার বা লেনদেন করা। মানে আপনি কালোবাজারির অর্থ ব্যবসায়ের উদ্দেশ্যে যে নির্ধারিত মূল্য আছে, মূল্য অপেক্ষা অধিক মূল্যে ওই জিনিসগুলো কি করা, ক্রয় করা বা বিক্রয় করা। তো কালোবাজারি একটা অপরাধ। আমরা সামনে কালোবাজারির শাস্তি করব। দেখেন, আটক আদেশ বলতে 3 ধারার আটক আদেশ দেখেন, মজুদদারি, 2-এর-উমা, মজুদদারি।
মজুতদারি অর্থ কোনো ব্যক্তি কোনো আইন দ্বারা বা আইনের অধীন এককালীন, এটা আন্ডারলাইন করেন, এককালীন কোনো দ্রব্য মজুত বা গুদামজাত করিবার জন্য অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ অপেক্ষা অধিক পরিমাণ দ্রব্য মজুত বা গুদামজাত করা। ছোলা আমি বাজারে ছাড়তেছি না, ছোলা সব জায়গা থেকে জোগাড় করে আমি আমার কাছে রেখে দিচ্ছি যাতে রোজার সময় আমি এটা বেশি দামে বিক্রি করতে পারি। এটা বলে মজুতদারি, এটা কালোবাজারি না। কি বলেন? মজুতদারি। আমরা 2-এর চতে আছে দেখেন ক্ষতিকারক কার্য। এবার একটা আইন পাঠে চলে যাই, এটা তো পড়বই, আইন পাঠ থেকে পড়ি। ক্ষতিকারক কার্য 2-এর এফ, ইংরেজিতে হলো চ, সরি ইংরেজিতে, বাংলায় হচ্ছে চ। তো এখানে এই ক্ষতিকারক কার্যরে ইংরেজিতে কি, বাংলায় কি বলে? বাংলায় বলে ক্ষতিকারক কার্য, ইংরেজিতে বলে কি? প্রিজুডিশিয়াল অ্যাক্ট। এখানে প্রিজুডিশিয়াল অ্যাক্ট আছে কয়টা? 8টা। এই 8টা আপনার মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। প্রিজুডিশিয়াল অ্যাক্ট কি বা ক্ষতিকারক কার্য কি? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 2-এর এফ দ্বারাই গোল দিবেন 8টি কার্যকে ক্ষতিকারক কার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্ষতিকারক কার্য অর্থ এমন কোন কাজ যা বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা করার উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি ক্ষতিগ্রস্ত করে বা করার উদ্দেশ্য থাকে তাহলে সেটাকে কি বলে? প্রিজুডিশিয়াল অ্যাক্ট। সার্বভৌমত্ব বুঝেন, মানে বাংলাদেশের যে স্বাধীন দেশ, এটার প্রতি হুমকি স্বরূপ কোনো কাজ, এটাই হলো সার্বভৌমত্বের প্রতি মানে হুমকি স্বরূপ বা ক্ষতিগ্রস্ত করে। 2 নম্বরে দেখেন, বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। এই যে যে আমরা যে বিভিন্ন সময় আন্দোলনে বিভিন্ন যে সমালোচনাগুলো করি, বিভিন্ন ভারতকে নিয়ে বা অন্যান্য দেশকে নিয়ে বাজে কথা বলি, তো তার এই কর্মকাণ্ডের দরুন যদি ওই রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাকেই কি বলে? প্রিজুডিশিয়াল অ্যাক্ট। 3 নম্বর দেখেন, বাংলাদেশের, আন্ডারলাইন করবেন, নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বা জননিরাপত্তা বিপন্ন বা জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ কাজ বিপন্ন বা ক্ষতিগ্রস্ত করবে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। তাইলে সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বা ক্ষতিগ্রস্ত করলে, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কি করলে? নষ্ট করার সম্ভাবনা থাকলে, আর বাংলাদেশের নিরাপত্তাকে কি করলে? ক্ষতিগ্রস্ত করলে। 4 নাম্বার, বিভিন্ন সম্প্রদায় বা জনগণের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সম্প্রদায় মানে হিন্দু মুসলিম বৌদ্ধ, জনগণের বিভিন্ন শ্রেণী বা অংশের মধ্যে ঘৃণ্য বা শত্রুতার মনোভাব সৃষ্টি করে বা উহার উস্কানি দেয় বা দেওয়ার উদ্দেশ্য প্রণোদিত। এমন কোন কাজ করছেন যে আওয়ামী লীগ বিএনপি এনসিপি বা হিন্দু মুসলিমদের মধ্যে বা 2 জেলার লোকের মধ্যে একটা কি হইতে পারে, কোন বিশৃঙ্খলা বা শত্রুতার সৃষ্টি হতে পারে। 5 নাম্বার, আইন প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের কাজে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপে উত্তেজিত বা উৎসাহিত করে বা করার উদ্দেশ্য প্রণোদিত। আপনি এমন কোন কাজ করছেন যা প্রশাসন বা আইন শৃঙ্খলার কাজে হস্তক্ষেপ করে, প্রায় প্রশাসনের উপর হুমকি দেয় যে কাজ বাজ যাতে ঠিকঠাক ভাবে না করতে পারে, তো এটাও এক ধরনের ক্ষতিকারক কার্য। 6 নাম্বার, জনগণের মধ্যে বা জনগণের কোনো অংশের মধ্যে, আন্ডারলাইন করেন, ভীতি বা সন্ত্রাসের সৃষ্টি করে বা করার উদ্দেশ্যে প্রণোদিত। এমন কোন কাজ করছেন যা জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করছে বা করার চেষ্টা, মানে করার সম্ভাবনা আছে। রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে বা করার উদ্দেশ্যে পরিণত। আপনি এমন কাজ করছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিকর রিপোর্ট অর্থ এমন কোন রিপোর্ট, বিবৃতি বা দৃশ্যমান বিবরণ যা সত্য হোক বা মিথ্যা হোক, যা প্রকাশ একটি ক্ষতিকর কাজ এবং ক্ষতিকর কাজ সংগঠনের উস্কানি। তাহলে আমার যেটা মনে রাখা দরকার, এই 8টা আপনার সিরিয়ালে মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু আপনার ওভারঅল একটা ধারণা নিতে হবে যে সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বা সার্বভৌমত্ব যদি ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের সাথে বিদেশি রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে, বাংলাদেশের নিরাপত্তা, তারপরে জনগণের অংশে শত্রুতার সৃষ্টি করে, আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের প্রতি হুমকি স্বরূপ, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করে। বুঝতে পারছেন? কারণ সেম জিনিস কিন্তু লিখিত পরীক্ষায় আসে বা প্রিলিতেও আসতে পারে যে নিম্নের কোনটি প্রিজুডিশিয়াল অ্যাক্ট বা নিম্নের কোনটি প্রিজুডিশিয়াল অ্যাক্ট না, বা আসতে পারে যে প্রিজুডিশিয়াল অ্যাক্ট কয় প্রকার? 8 প্রকার।
আমরা চলে এসেছি সেলফ প্র্যাকটিস। দেখেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের ড্যাশ ধারায় প্রিজুডিশিয়াল অ্যাক্টে সংজ্ঞায়িত করা হয়েছে। কত ধারা? 2 এর F। আর বাংলায় বললে 2 এর চ। কয়টা? 8টা। 4 নাম্বার প্রশ্নে লেখছে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো ক্ষতিকারক কার্য করে তাহলে সে দণ্ডিত হবে। এটা এখন বলবৎ না, এটা কেটে দেন। এই প্রশ্নটা কাটা, কারণ এই প্রশ্নটার মানে ওই জায়গায় আছে প্রিজুডিশিয়াল অ্যাক্টের যে ধারাটা ছিল, এখন আর এই শাস্তির বিধান ওই জায়গা নাই। আচ্ছা আচ্ছা, এখন ওই জায়গায় আমরা আসতেছি যে তাহলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট করলে কি হবে, সেই জিনিসের উত্তর আসতেছি। তো এখন আইন পেটেই আসি। দেখেন, কতিপয় ব্যক্তিকে আটক বা বহিষ্কার আদেশ দানের ক্ষমতা কত ধারা? 3 ধারা। তাহলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের যাবতীয় সংজ্ঞা দিছে কত ধারায়? 2 ধারায়। ওখানে আমরা কালোবাজারির ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি হচ্ছে ব্ল্যাক মার্কেটিং, আর মজুদদারি হলো হোর্ডিং। হোর্ডিং ইংলিশও মনে রাখতে হবে। সো ওই জায়গায় জাস্ট আমরা ওই দুইটার সংজ্ঞা পাইছি আর প্রিজুডিশিয়াল অ্যাক্টের সংজ্ঞা পাইছি। এখন প্রশ্ন হলো যে আমি ওই যে একটু আগে আপনাদের ওইটা কেটে দিলাম যে প্রিজুডিশিয়াল অ্যাক্টের জন্য যদি শাস্তির বিধান না থাকে তাহলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট করলে কি করবে? ভাই প্রিজুডিশিয়াল অ্যাক্ট করলে কাউরে নিবর্তনমূলক আটক আদেশ করে 3 ধারায়। মানে নিবর্তনমূলক আটক আদেশ যাতে ওই কাজগুলো তাকে বিরত রাখার উদ্দেশ্যে তারে নিবর্তনমূলক আটক করবে কত ধারায়? 3 ধারায়। এবং যদি কাউকে নিবর্তনমূলক আটক করে তার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ওই যে 61 ধারায় 24 ঘন্টার মধ্যে হাজির করবে। এই বিধানাবলী গুলো প্রযোজ্য না। এবং কতগুলো যে রাষ্ট্র কতগুলো মৌলিক অধিকার থাকে সংবিধানের, ওই সংবিধানগুলোর মৌলিক অধিকার গুলো সে সুবিধা পাবে না। তা আমরা 3 ধারাটা একটু পড়ে দেখেন। কতিপয় ব্যক্তিকে আটক, বহিষ্কার। আটকও বলতেন, বহিষ্কারও বলতেন। পাওয়ার টু মেক ডিটেইনিং আর রিমুভিং। প্রিলিতে প্রশ্ন আসবে যে 3 ধারায় কি করে? আটক বা বহিষ্কার। আটক বা বহিষ্কার। তো প্রথমে আমরা চলে এসে আটক বা বহিষ্কার আদেশ প্রদানের কারণ। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় ক্ষতিকর কার্য প্রিজুডিশিয়াল অ্যাক্ট থেকে কোনো ব্যক্তিকে বিরত রাখার জন্য, আন্ডারলাইন করেন, প্রিজুডিশিয়াল অ্যাক্ট থেকে কি রাখার জন্য? বিরত রাখা মানে কি? মানে ওই কাজটা যাতে সে না করে। যদি বলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট কি কোথায় আছে? 2 এর চ। কয়টা? 8টা। ওই কাজগুলো থেকে তাকে বিরত রাখার জন্য গোল্ডেন আটক বা বহিষ্কার আদেশ প্রদান করতে পারে। মানে ওই কাজগুলো যাতে সে না করে এই জন্য তারা আটক করতে পারে অথবা কি বহিষ্কার। 3 এর 1 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তিকে ক্ষতিকর কার্য হতে বিরত রাখার জন্য উক্ত ব্যক্তিকে আটকের আদেশ দিতে পারে, তাকে নির্দেশ দিতে পারে বাংলাদেশ থেকে নিজেকে অপসারিত হতে। তাহলে আটকও দিতে পারে, বহিষ্কারও দিতে পারে। এখন প্রশ্ন আসতে পারে স্যার আটক আর বহিষ্কারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, দেখেন জেনে রাখা ভালো। 3 এর 1 খ ধারায় গোল দিবেন বাংলাদেশের কোন নাগরিকের ক্ষেত্রে, এটা গোল দিবেন বাংলাদেশের কোন নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হওয়ার আদেশ সরকার দিতে পারে না। একজন বাংলাদেশী নাগরিক যদি প্রিজুডিশিয়াল কাজ করার সম্ভাবনা দেখা দেয় তারে আটক করতে পারে, কিন্তু তারে বহিষ্কার করতে পারে না। তারে পাঠাবে কোথায়? সে তো বাংলাদেশের নাগরিক। অর্থাৎ 3 এর 1 খ ধারায় বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হওয়ার আদেশ, আন্ডারলাইন করবেন, বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। দারুণ প্রশ্ন, দারুণ জিনিস। যদি বলে যে প্রিজুডিশিয়াল অ্যাক্টের জন্য বাংলাদেশী নাগরিককে কি করতে পারে? বহিষ্কার করতে পারে? পারে না। কি করতে পারে? আটক। কিন্তু তাহলে বহিষ্কার করতে পারে কারে? যারা বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করে যদি কেউ প্রিজুডিশিয়াল অ্যাক্ট করার সম্ভাবনা তৈরি হয় তাহলে তারে বহিষ্কারের নির্দেশ দিতে পারে, রিমুভ করতে পারে। আর বাংলাদেশি নাগরিকদের পাঠাইতে পারে কি? ডিটেন। এখন দেখেন এটা আছে যে স্বয়ং অপসারিত হওয়ার আদেশ অমান্য করার শাস্তি 3 এর 5। যদি কেউ তারে বিদেশিরে বলছে যে তুমি বাংলাদেশ থেকে চলে যাও, অপসারিত হও, বাট সে যায় না। দেখেন 3 এর 1 খ ধারায় সরকার বলতেন সরকার কোন ব্যক্তিকে বাংলাদেশ হতে স্বয়ং অপসারিত হতে আদেশ দিলে যদি কোনো ব্যক্তি এই আদেশ পালনে ব্যর্থ হয় তাহলে তিনি বলতেন 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা বিধি, মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশ থেকে অপসারণের নির্দেশ দিলে যদি সে অপসারিত না হয় তাহলে তার সাজা কি হতে পারে? 3 বছর পর্যন্ত। কোথায় বলা আছে? ওই 3 ধারাই বলা আছে। উপধারা মনে না রাখলে সমস্যা নাই, ফ্যাক্ট গুলো মনে রাখেন। বুঝছেন? তাহলে বহিষ্কার করে কারে? বিদেশি নাগরিককে।
আর আটক করে কারে? বাংলাদেশি নাগরিককে। তারা বহিষ্কার করছে কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই। তানভীর আলম খানকে বহিষ্কার করছে কিন্তু তার মন কান্দে এখনো সে যায় নাই, তাহলে ওনার কারাদণ্ড হবে কতদিন? 3 বছর। দেখেন, এখন এটা গুরুত্বপূর্ণ, যে আটক বা বহিষ্কার আদেশ দিতে পারে তিন ধারায়, দুই দুই শ্রেণীর ব্যক্তিকে আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। 3-1 বলছে বলতেন সরকার, সরকারের আদেশ প্রদানের ক্ষমতা, আর 3-2 বলছে বলতে দেবেন জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে 3 ধারায় আদেশ দিতে পারে কে কে ভাই? সরকার পারে, আর পারে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। 3 ধারায় সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট, সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেটকে বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য দেখেন, 3-1 ধারায় কোনো ব্যক্তিকে ক্ষতিকর কার্য হতে বিরত রাখার জন্য সরকার কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, সরকার বলতেন, সরকার কোনো ব্যক্তিকে আটক করার বা অপসারিত হওয়ার আদেশ উভয় ধরনের ক্ষমতা প্রদান করতে পারে, ভিভিআই। সরকার আটকের আদেশও দিতে পারে, অপসারণের আদেশও দিতে পারে। যেখানে 3-2 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুধুমাত্র কোনো ব্যক্তিকে আটকের আদেশ দিতে পারে। দেখেন দুইটা জিনিস, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উনি শুধু করতে পারে ডিটেইন, আটক করতে পারে, বহিষ্কারের ক্ষমতা ওনার নাই। আর আটক বা বহিষ্কার উভয় ক্ষমতা আছে কার? সরকারের। বুঝছেন? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সরকার প্রিজুডিশিয়াল অ্যাক্টের জন্য কোনো ব্যক্তিকে কি কি করতে পারে? আটকও করতে পারে, বহিষ্কারও করতে পারে, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারে? শুধুমাত্র আটক করতে পারে। আর আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে আটক করে কারে আর বহিষ্কার করে কারে। ওকে, এরপরে দেখেন, 2-F ধারায় উল্লিখিত যে কোনো ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য সরকার কোনো ব্যক্তিকে আটক বা অপসারিতের আদেশ দিতে পারে, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 2-F ধারা, আন্ডারলাইন করবেন, 3, 4, 5, 6, 7, 8 দফা উল্লিখিত ক্ষতিকারক কার্য হতে বিরত রাখার জন্য শুধুমাত্র আটক আদেশ দিতে পারে। তাহলে 2-F এ প্রিজুডিশিয়াল অ্যাক্ট ছিল কয়টা? 8টা। কিন্তু এই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুইটার ক্ষেত্রে আদেশ দিতে পারবে না, ওই দুইটা কিন্তু আমরা অলরেডি জানি। প্রথমটা কি ছিল? বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, আর বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক। এই দুইটা ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু আটক আদেশ দিতে পারবে না, অন্য বাকি কতগুলোর ক্ষেত্রে পারবে, কিন্তু এই দুইটা সহ অন্যান্য সবকিছুর ক্ষেত্রে আটক আদেশ বা বহিষ্কার আদেশ কে দিতে পারবে? সরকার। তো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বলে যে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিম্নের কোন ধরনের প্রিজুডিশিয়াল অ্যাক্ট প্রতিরোধের জন্য আটক আদেশ দিতে পারে না, ওই দুইটা আমার মনে রাখতে হবে। একটা হলো বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো কাজ, আর একটা হলো বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হবে এরকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিতে পারে না। আমরা চলে এসে জেনে রাখা ভালো। এটাও ইম্পর্টেন্ট, দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 3-2 ধারায় আটক আদেশ দিলে গোল দিবেন তার 30 দিনের বেশি বলবৎ থাকবে না, যদি না তার সরকার কর্তৃক অনুমোদিত হয়, ডিবিআই। 30 দিন বললেন, পরীক্ষার প্রশ্ন আসবে যে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিলে কতদিন বলবৎ থাকবে? 30 দিন। এছাড়া কি বাড়তে পারে? পারে। কে অনুমতি দিলে? সরকার। ক্ষতিকারক কার্য হতে বিরত রাখতে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন সরকার কোনো ব্যক্তিকে গোল দিবেন সর্বোচ্চ 120 দিনের আটক আদেশ, 120 দিন আটক রাখতে পারে। 120 দিনের অতিরিক্ত আটক রাখতে হলে উপদেষ্টা বোর্ডের মতামত অনুযায়ী রাখতে হবে। তাহলে এখানে দুইটা বিষয়, যদি জেলা ম্যাজিস্ট্রেট আটক করে তাহলে আটক থাকবে কতদিন? 30 দিন। বেশি থাকতে পারে, কে অনুমতি দেবে? সরকার। যদি সরকার আটক করে কতদিন থাকবে? 120 দিন। এরপরে যদি বাড়ানোর ক্ষমতা হয় কাল অনুমতি লাগে উপদেষ্টা বোর্ডের। এই উপদেষ্টা কিন্তু আসিফ নজরুল না, এই উপদেষ্টা বোর্ড এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট এর আন্ডারে যাদের প্রিভেন্টিভ ডিটেনশন, এই প্রিজুডিশিয়াল অ্যাক্টের কারণে 3 ধারায় যাদের গ্রেফতার করে এদের বলে প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আটক। কি বলেন? নিবর্তনমূলক আটক। তাহলে নিবর্তনমূলক আটক যদি জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করে তাহলে 30 দিন, সরকার বাড়াইতে পারে। আর সরকার করলে 120 দিন,
উপদেষ্টা পরিষদ বানাতে পারে। বুঝছেন? এবার একটু বেয়ার একটে আসেন। তাহলে 3 ধারা আমরা এই জায়গা থেকে পড়বো না, বুঝছেন? 4-5 ধারাও পড়ার প্রয়োজন নাই। ছয় ধারাটা একটু দেখি। 6 ধারা ওটা নেই, ওটা হাতে নেন ভাই, 6 জায়গা নাই। কথা শুনেন, আপনারা এখন কান মোলা দিতে হবে কাছে বসাইয়া। লাইট অন করে দেন আমাদের। এখানে আমরা 6 ধারাটা একটু দেখবো। দেখেন, কতিপয় কারণে আটকাদেশ বৈধ বা অকার্যকর হবে না। কোন আটকাদেশ কেবল এই কারণে অবৈধ বা অকার্যকর হইবে না যে আটকাদেশ প্রাপ্ত ব্যক্তি সরকার বা আদেশ প্রদানকারী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের সীমানার বাইরে অবস্থান করেন বা উক্ত ব্যক্তিকে আটক রাখিবার স্থান উক্ত সীমানার বাহিরে অবস্থিত। মানে এই জায়গায় বলছে যে সরকার বা আদেশ প্রদানকারী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় অধিক্ষেত্রের সীমানার বাইরে অবস্থান করে। আপনি যদি ওই এখতিয়ারের বাইরে থেকেও কাউকে গ্রেফতার করে ওই জেলা ম্যাজিস্ট্রেটের, এটা কি হবে না? অবৈধ হবে না। এবং উক্ত ব্যক্তিকে আটক রাখিবার স্থান উক্ত সীমানার বাইরে অবস্থিত। যে জায়গা থেকে আটক করতে দেখা গেল রাখছে আর এক জায়গায়, সো এটা এই কারণে কি হবে না? অবৈধ হবে না। আচ্ছা, আমরা একটু এখানে না পড়ে সরাসরি ইসে চলে আসি, 8 ধারায় আইন পাঠে চলে আসেন। আটকের কারণ জানানো। তাহলে আমরা এই জায়গায় কি পড়ছি দেখেন, 2 ধারা পড়ছি, 3 ধারা পড়ছি, 4-5 পড়ি নাই, 6টা একটু দেখছি, এরপর সরাসরি চলে এসে 8 ধারা। আটকের কারণ জানানো। নর্মালি আমরা জানি কি, যে কোনো ব্যক্তিরে যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে, তাহলে তার ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান অনুসারে তারে আপনার নিকটস্থ ম্যাজিস্ট্রেটে তো হাজির করবে কত দিনের মধ্যে? 24 ঘন্টা। আর বর্তমান সংশোধনী অনুসারে 2025 সালের সংশোধনী অনুসারে যে কি কারণে গ্রেফতার করলো এটা তারে কি সাথে সাথে জানাতে হবে। এই বিধান কিন্তু করছে 2025 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে। এখন এই যে তারে গ্রেফতার করা হলো, আমরা যে যে গুমের কথা বলি, গুম করে না রাষ্ট্রে গুম প্রতিরোধ আইন তৈরি হয়েছে, গুমের হাতিয়ার সরকার কিন্তু গুম করা বৈধ। যদি বলেন কেমনে বৈধ, এই যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 ধারা, প্রিজুডিশিয়াল অ্যাক্ট, যে কোনো কারণে তানভীরে ধরে নিয়ে যাইতে পারে যে তানভীর এমন কাজ করতেছে, আমরা গোপন খবর পাইছি যে এটা বাংলাদেশ সরকারের সাথে অন্য প্রতিবেশী রাষ্ট্রের হুমকি স্বরূপ কাজ করতে যাচ্ছে, গ্রেফতার করে নিয়ে গেল। এবং আপনারা এই আটকের কারণ কখন জানাবে? দেখেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় কোন আটকাদেশ দেওয়া হলে যে কর্তৃপক্ষ আটকাদেশ দিয়েছে উক্ত কর্তৃপক্ষ আটককৃত ব্যক্তিকে আটকের কারণ জানাবে। দেখেন, আটকের সময়, আচ্ছা, আটকের পর যত দুর্ভোগ সম্ভব, কিন্তু কতদিন? 15 দিনের পরে না। মানে আপনারা আটক তো করছেই, এবং আটকের পরে ইচ্ছা করলে জানায় তো জানানোর, তাহলে সর্বোচ্চ সময় কত? 15 দিন। তাহলে প্রথম কয়েকদিন আপনারা না ও জানাইতে পারে। এই যে দেখেন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে আটকের কারণ কি জানাতে হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট প্রিলিতে আসার মতো, যে আটকের কারণ তাহলে কখন জানাবে, সাথে সাথে অথবা সর্বোচ্চ কত দিন? 15 দিন। জি, হ্যাঁ, তারপরও জানালে হবে। জি, সর্বোচ্চ কত দিন? 15 দিন। তার মানে মোটামুটি হচ্ছে 4 দিন গ্রেফতার করা যায়। অবশ্যই। আমরা 9 ধারায় চলে এসে আসেন। আইন পাঠাই দেখি, উপদেষ্টা বোর্ড গঠন। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 9 ধারায় উপদেষ্টা বোর্ড গঠন করতে পারে। উপদেষ্টা বোর্ডের গঠন হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড। তাহলে উপদেষ্টা বোর্ড গঠন করতেছে কতদিন, মানে সরি, কত ধারায়? 9 ধারা। এবার একটা সদস্য দেখেন, উপদেষ্টা বোর্ডের সদস্য সংখ্যা হবে বলতেন 3 জন। 2 জন ব্যক্তি হবে যিনি হাইকোর্টের বিচারপতি ছিল, আন্ডারলাইন করবেন, বা আছে, বা তিনি বিচারপতি হওয়ার যোগ্য। 3 জনের মধ্যে 2 জন হবেন কি? বিচারপতি ছিল, আছে, বা বিচারপতি হওয়ার যোগ্য। অপর ব্যক্তি হবে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। পরীক্ষায় প্রশ্ন আসবে, উপদেষ্টা বোর্ডের সদস্য কয়জন? 3 জন। 2 জন কারা?
হাইকোর্টের বিচারপতি ছিল বা আছে বা হওয়ার যোগ্য, আর সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বোর্ডের চেয়ারম্যান দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তার তো আর কোনো সুনির্দিষ্ট ইয়ে হয় না। ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার কর্মকর্তা যে কেউ হইতে পারে, পুলিশের হইতে পারে, আর্মির হইতে পারে, শিক্ষক হইতে পারে, অন্যান্য কেউ, যে কোনো ব্যক্তি, সরকার ঊর্ধ্বতন কোনো সচিব হইতে পারে, বুঝছেন? না, কোনো গ্রেড তো দেওয়া নাই এখানে, যেমন হচ্ছে এই বিচারপতিদের একটা কোয়ালিফিকেশন সুনির্দিষ্টভাবে আছে। ভাই এই জিনিস নিয়ে ফাও চিন্তা করবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তা মানে হলো সরকারি যে কোনো কর্মকর্তা, কথা শেষ। যে জিনিস নিয়ে চিন্তা করা সেই জায়গায় চিন্তা করবেন। দেখেন, বোর্ডের চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি ছিল বা আছে বা তিনি বিচারপতি নিযুক্ত হওয়ার যোগ্য এমন কোন ব্যক্তিকে সরকার উক্ত বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করবে। ধরেন আপনি যে বললেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এখন ঊর্ধ্বতন কর্মকর্তা আইন আপনার ফাঁক করে রেখে দিছে, যে কোনো ডিপার্টমেন্টের যে কাউরে সচিব দিয়ে দিতে পারে, পুলিশের আইজিপি রে বসাইতে পারে, বা ওর চেয়ে নিম্ন পদমর্যাদার কাউরে দিতে পারে, যে কাউরে দিতে পারে, কথা শেষ। তাহলে উপদেষ্টা বোর্ডের গঠন কত ধারা? 9 ধারা। জেনে রাখা ভালো। দেখেন এই 10 ধারা এখান থেকেই পড়ি। দেখেন, আটকের তারিখ হতে 120 দিনের মধ্যে সরকার আটকের কারণ উপদেষ্টা বোর্ডের নিকট পেশ করবে। 10 ধারা। আটক তো করতে কে? সরকার। এই 120 দিন আপনারে আটকই রাখবে এবং আপনারে জানাবে কখন? মানে উপদেষ্টা বোর্ড 120 দিনের বেশি যদি রাখার দরকার হয় তাহলে অনুমতি নিতে হবে কার থেকে? উপদেষ্টা বোর্ডের। ক্ষতিকারক কার্য হতে বিরত রাখতে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন সরকার কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 120 দিন আটক রাখতে পারে। 120 দিনের অতিরিক্ত আটক রাখতে হলে উপদেষ্টা বোর্ডের মতামত অনুযায়ী রাখতে হবে। তো আমরা চলে আসি বেয়ার অ্যাক্টের 10 ধারা, একটু আসি। এই আইনের অধীন আটকাদেশ প্রদানের প্রতিটি ক্ষেত্রে সরকার আটকাদেশ প্রদানের 120 দিনের মধ্যে 9 ধারার অধীন গঠিত উপদেষ্টা পরিষদের নিকট অনুরূপ আটকাদেশ প্রদানের কারণ সমূহ বা আটকাদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো বক্তব্য যদি থাকে পেশ করবে। তাহলে 120 দিনের মধ্যে বলছে, তার মানে সর্বোচ্চ 120 দিন আটক রাখতে পারবে। এরপরে যদি আরো আটক রাখার দরকার হয় জানাবে কারে? উপদেষ্টা বোর্ডের। নামাজের আগে আমরা 11 ধারাটা একটু পড়ে ফেলে। দেখেন, উপদেষ্টা বোর্ডের কার্যপদ্ধতি বেয়ার অ্যাক্টের 11 ধারায় দেখেন, উপদেষ্টা পরিষদ উহার সম্মুখে উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করিবার পর এবং সরকার নিকট হইতে বা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হইতে উহা যেরূপ প্রয়োজনীয় মনে করে সেইরূপ অধিকতর তথ্য তলব করিবার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে শুনানির, আন্ডারলাইন করেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে শুনানির সুযোগ দানের পর আটকের তারিখ হইতে 170 দিনের মধ্যে সরকারের নিকট রিপোর্ট প্রকাশ করবে। দেখছেন, উপদেষ্টা পরিষদ সবাই শুনে মিলে উনি আবার রিপোর্ট দিবে কয়দিনের মধ্যে? 170 দিন। উপদেষ্টা পরিষদে জানাইলে 120 দিনের মধ্যে, আর উনি রিপোর্ট দিবে কয়দিনের মধ্যে? মানে যেদিন জানাইছে সেদিন থেকে 170 না, কিন্তু মোট 170 দিনের মধ্যে। সংশ্লিষ্ট 170 বলতেন, 170 বিবিআই। সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখার পর্যাপ্ত কারণ রয়েছে কিনা উপদেষ্টা পরিষদ তৎসম্পর্কে রিপোর্টের একটা পৃথক অংশ উহার মতামত ব্যক্ত করবে। উপদেষ্টা পরিষদ দেখবে যে তারে আরো আটক রাখার দরকার আছে কিনা। উপদেষ্টা পরিষদের সদস্যগণের মধ্যে মতানৈক্য দেখা দিলে, 3 জনের মধ্যে যদি মতানৈক্য দেখা দেয়, সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের মতামতই উপদেষ্টা পরিষদের মতামত বলে গণ্য হবে। তারা একজন বললো যে তানভীর তো পরে আটক রাখার দরকার নাই, 2 জন বলছে না আটক রাখা দরকার, তাহলে অবশ্যই কি রাখবে? আটক রাখার রিপোর্ট দিবে সরকারের। এই ধারার কোনো কিছুই আটকাদেশ প্রাপ্ত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের নিকট প্রেরিত কোনো বিষয় আইনজীবীর মাধ্যমে হাজির হইতে অধিকারী করবে না। দেখছেন, আপনারা যে আটক করছে, আপনি উপদেষ্টা পরিষদের কাছে কিন্তু আইনজীবীর মাধ্যমে যেতে পারবেন না। মৌলিক অধিকার আছে, বর্তমানে আছে, যে 12 ঘন্টার মধ্যে গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে আইনজীবীরে জানাইতে হবে, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, কিন্তু নিবর্তনমূলক আটকের যারা আটক করা হয়েছে তার ক্ষেত্রে কিন্তু এই বিধানাবলী প্রযোজ্য না। এবং উপদেষ্টা পরিষদের কার্যধারা বা উহার রিপোর্ট বা উপদেষ্টা পরিষদের রিপোর্টে উল্লেখিত উহার মতামতের অংশ ব্যত্যয় কি থাকবে? গোপনীয় থাকবে। পত্র পত্রিকায় জানবেনও না যে কারা নিবর্তনমূলক আটক করছে,
120 দিন আটক রাখছে, তারা কি আরো আটক রাখার দরকার কিনা, উপদেষ্টা পরিষদের কাছে কি শুনানি করছে, কিছুই আপনি কি জানবেন না। তাহলে প্রিজুডিশিয়াল 1, 2 এর F কয়টা? 8টা। নিবর্তনমূলক আটক কত? 3 ধারা। আটকের কারণ জানাবে 15 দিনের মধ্যে সর্বোচ্চ 8 ধারা। উপদেষ্টা পরিষদ গঠন কত ধারা? 9 ধারা। আর উপদেষ্টা পরিষদে আপনার ওই যে সরকার কত দিনের মধ্যে জানাবে? 120 দিন। উপদেষ্টা পরিষদ কি করবে এটা আছে কততে? 11তে। কত দিনের মধ্যে রিপোর্ট দেবে? 170 দিনের মধ্যে রিপোর্ট দেবে। আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবে? পারবে না। আইন পাঠে একটু আসি, দেখেন যে 11 ধারা দেখেন, আটকের তারিখ হতে এই যে গোল দিবেন 170 দিনের মধ্যে, পাইছেন? এই পান নাই, জেনে রাখা বলো, তুই তো তাগানি না। 170 দিনের মধ্যে গোল দেন। 170 দিনের মধ্যে উপদেষ্টা বোর্ড উহার রিপোর্ট সরকারের নিকট দাখিল করবে। আটকের তারিখ হতে গোল দিবেন প্রত্যেক 6 মাসে একবার এমন আটক আদেশ পর্যালোচনা করবে। এটা আমরা আসতেছি সামনে। আপাতত 11 ধারা পর্যন্ত পড়ে আমাদের বিরতি, নামাজের বিরতি একটু পরে শুরু হবে। ধন্যবাদ। তো আমরা 11 ধারা পর্যন্ত পড়েছি উপদেষ্টা পরিষদের কার্যপদ্ধতি। 12 ধারাটা একটু দেখবো। 12 ধারাটা ওই বেয়ার অ্যাক্টের 12 ধারা, ওটা একটু বের করেন। উপদেষ্টা পরিষদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ। যে ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ উহার মতে কোন ব্যক্তির আটক থাকিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে মর্মে রিপোর্ট প্রদান করে, সেক্ষেত্রে সরকার আটক আদেশটি চূড়ান্ত করিতে পারিবে। আমরা 11 ধারায় পাইছি যে রিপোর্ট পাঠাবে কয়দিনের মধ্যে? না, ওই উপদেষ্টা পাঠাবে 170। তো উনি যখন রিপোর্ট প্রদান করতে যে আটক রাখার পর্যাপ্ত কারণ আছে, তখন সরকার এটি চূড়ান্ত করিতে পারবে এবং উহা যে মেয়াদ পর্যন্ত উপযুক্ত মনে করিবে সেই মেয়াদ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির আটক অব্যাহত রাখিতে পারবে। তবে শর্ত থাকে যে আটক আদেশটি পূর্বে থেকেই রহিত না হইয়া থাকিলে উপদেষ্টা পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে শুনানির সুযোগ প্রদান না করিয়া আটক আদেশ প্রদানের তারিখ হইতে গোল দিবেন প্রতি 6 মাসে একবার আটক আদেশ পুনর্বিবেচনা করবে। এটা বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আটক আদেশ পুনর্বিবেচনা করবে কতদিনে একবার? প্রতি 6 মাসে একবার। এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে এইরূপ পুনর্বিবেচনার ফল ফলভূত করবে। যে ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ এই মর্মে রিপোর্ট প্রদান করে যে উহার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখিবার পর্যাপ্ত কারণ নাই, সেই ক্ষেত্রে সরকার আটক আদেশ রদ করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে কি দিবে? মুক্তি দিবে। তাহলে আমরা যদি একটু আইন পাঠের ওই জায়গাটা চলে আসি, দেখেন আইন পাঠের এই যে আমরা যে পর্যন্ত পড়ছিলাম যে আটকের তারিখ হতে প্রত্যেক 6 মাসে একবার আটকের আদেশ পর্যালোচনা করবে, এর পাশে লিখে রাখেন ধারা 12। দেখছেন এখানে বেশ কয়েকটা বিষয়। তারে আটকের কারণ জানাবে সর্বোচ্চ 15 দিন। 120 দিনের মধ্যে আরো যদি আটক রাখার দরকার হয় 120 দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ জানাবে। উপদেষ্টা পরিষদ রিপোর্ট দিবে 170 দিনের মধ্যে। যদি আটক রাখার দরকার হয় তাহলে আটক রাখবে নাকি? তবে রিপোর্ট প্রতি কয় মাস অন্তর পর্যালোচনা করবে? ধারা মনে থাকবে অটোমেটিক্যালি, বাট এই ফ্যাক্ট, এই ভিতরের খুঁটিনাটি, এই জিনিসগুলো মনে রাখতে হবে এইভাবে। বুঝছেন? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 13 ধারায় সরকার যে কোনো সময় আটক আদেশ বাতিল বা সংশোধন করতে পারে। এটা আন্ডারলাইন করেন। 13 ধারায় বলছে যে কোনো সময় আটক আদেশ কি করতে পারে? বাতিল বা সংশোধন করতে পারে। বাতিল বা সংশোধন ওই আইন পাঠে যান, এই জায়গা তো তাকাইছি নি, আইন পাঠের ওই যে জেনে রাখা ভালোতে যান, হারাই ফেলছেন। ও 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 14 ধারা সরকার আটককৃত ব্যক্তিকে গোল দেবেন অস্থায়ীভাবে মুক্তি দিতে পারে। অস্থায়ীভাবে মুক্তি মনে রাখতে হবে, ভিভিআই যে আটককৃত প্রিভেন্টিভ ডিটেনশনে যারা আটক করছে তারা অস্থায়ীভাবে মুক্তি দিতে পারে কত 14 ধারায়। এমন অস্থায়ীভাবে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত স্থান বা সময় আত্মসমর্পণ করবে যদি সে নিজেকে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়। যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা সহ বা উভয় দণ্ড। দুইটা শাস্তি অলরেডি আমরা পাইছি।
একটা পাইছি যারা বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে সে যদি বহিষ্কৃত না হয় শাস্তি কত? 3 বছর। 3 ধারাই আছে। আর যারা অস্থায়ী মুক্তি দিছে, এপস্টিনের মতো অস্থায়ী মুক্তি দিছে, প্রবেশনে মুক্তি পাওয়ার পরে আর ফের হচ্ছে আসে নাই, তাহলে সাজা হবে কত? 2 বছর। ধারা মনে থাক বা না থাক এটা মনে রাখতে হবে। এবং আগামী দিন আমরা যে আজকে তো আরো পড়বো, শিশু আইনের 50 মার্কের পরীক্ষা ছিল, সেটার সাথে আগামী দিন পরীক্ষা হবে শিশু আইনের 50-এর সাথে এই স্পেশাল পাওয়ারস অ্যাক্টের আরো 20, মোট 70 মার্কের পরীক্ষা দিবেন, বুঝছেন? এমসিকিউ পরীক্ষা আগামী দিন মানে হলো যে আজকে হচ্ছে রোববার, বৃহস্পতিবার, এই রমজানের সময় আমি আপনাদের সময় বাড়াই দিব, আরো একদিন 1-2 দিন বাড়তে পারে। দেখেন, সেলফ প্র্যাকটিসে আসি। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের কত ধারা সরকার উপদেষ্টা বোর্ড গঠন করতে পারে? কত ধারা? 9 ধারা। এটা আসতে পারে। উপদেষ্টা বোর্ডের সদস্য কয়জন? 3 জন। রাষ্ট্রের কর্মকর্তাকে 1 জন। আর এই জায়গা অনেক প্রশ্ন আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট, বুঝছেন? এখন আমরা চলে আসবো 15 ধারা। 14 ধারা পর্যন্ত কিন্তু আমাদের পড়া শেষ। স্যাবোটেজ বা অন্তর্ঘাত ধারা কত? 15। স্যাবোটেজ আসলে কি দেখেন, 15 ধারায় নাশকতা বা অন্তর্ঘাত, কি বলছে এটার বাংলা দুইটা, নাশকতা বা অন্তর্ঘাত, ইংরেজিতে বলে স্যাবোটেজ। 15 ধারায় অন্তর্ঘাত বলতে এমন কোন কার্য বোঝায় যা নিম্নলিখিত গোল দিবেন 6 শ্রেণীর বিষয়ের কর্মক্ষমতা দুর্বল করে। তাহলে প্রিজুডিশিয়াল অ্যাক্ট কয় শ্রেণীর? 8 শ্রেণীর। স্যাবোটেজ কয় শ্রেণীর? 6 শ্রেণীর। কার্যকারিতা ব্যাহত করে বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়, যথা সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা হতে পারে এমন কোন ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা বা কোনো কোনো যন্ত্রপাতি। দেখছেন, সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় এমন কোন ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা বা অন্য কোনো সম্পত্তির এগুলা কি করছে? ক্ষতি সাধন করছে। এই যে মব করে প্রথম আলো যে ভাঙছেন, কি হয়েছে? স্যাবোটেজ। এখন আপনার ক্ষমতা আছে এই কারণে নাম দিচ্ছেন যে ঠিকঠাক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এই যে কাজটা করছেন, এটা যদি সরকার শক্তিশালী হইতো বা সরকার যদি তাদের পক্ষ না হইতো, আজ আমরা শক্তিশালী এই কারণে কি হইছে? কিছু হয় নাই। কিন্তু সরকার শক্তিশালী হলে তার বিরুদ্ধে মামলা হতো কিসের? নাশকতা বা স্যাবোটেজের মামলা। স্পেশাল পাওয়ারস অ্যাক্টের কত ধারা? 15 ধারা। এবং এই জায়গায় একটু পরেই দেখবো সর্বোচ্চ শাস্তি কিন্তু আছে মৃত্যুদণ্ড। শাস্তি কিন্তু কম না। ধরেন আইনের ছাত্র হিসেবে আপনি দুই 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 পক্ষ থেকে কল্পনা করবেন। ধরেন 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। আজকে যদি আমরা 1971 সালে মুক্তিযোদ্ধা করে স্বাধীন হতে না পারতাম, তাহলে সবার বিরুদ্ধে মামলা হতো 121 ধারায়, দণ্ডবিধির 121 ধারায়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাহলে সকল মুক্তিযোদ্ধারা 121 ধারায় দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ড হতো, বুঝছেন? এখন আমাদের বিরুদ্ধে 121 ধারায় মামলা কেন হয় নাই? কারণ আমরা জিতছি তাই। বুঝেন কিনা? আচ্ছা দেখেন, তারপরে দেখেন, কোন রেলপথ, শূন্যে ঝুলন্ত রজ্জু পথ, রাস্তা, খাল, সেতু, কালভার্ট, কজওয়ে, বন্দর, ডকইয়ার্ড, বাদিঘর, বিমানবন্দর, টেলিগ্রাফ, টেলিফোন লাইন, পোস্ট বা টেলিভিশন বেতার স্থাপনা, কোন রেলওয়ে, নৌযান বা বিমানপথের রোলিং স্টকের, কোন অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, বন্টন, সরবরাহ, পয়ঃনিষ্কাশন কাজ, খনি, কারখানার জন্য ব্যবহৃত কোন ইমারত বা অন্য সম্পত্তির এই আইন বা বর্তমানে বলবৎ অন্য কোন আইনের অধীন কোন নির্দিষ্ট বা সংরক্ষিত স্থান বা এলাকা, কোন পাটজাত দ্রব্য, পাট গুদামঘর, পাটকল, পাট রেল প্রেসের, বেলিং প্রেসের উপর উল্লেখিত ক থেকে চ দফায় বিষয়সমূহের কর্মক্ষমতা, এই যে আন্ডারলাইন করেন, দুর্বল করতে, কার্যকারিতা কি ব্যাহত করতে বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে কোনো কার্য 15 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে যেটা আপনি সন্ত্রাস বিরোধী আইনে শাস্তি দিচ্ছেন, এটা ইস্তে করলে কিসের আন্ডারেও পড়ে? স্পেশাল পাওয়ারস অ্যাক্টের 15 ধারায় স্যাবোটেজের আন্ডারেও পড়ে। দেখেন, এরপরে দেখেন, সরকার বা কোনো সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির নিকট থেকে কিছু করতে দায়বদ্ধ কোনো ব্যক্তির পক্ষে সেটা সম্পূর্ণ না হওয়ার বিষয়ে উপধারা 1-এর বিধানাবলী এমন ভাবে প্রযোজ্য হবে যা কোনো ব্যক্তি কর্তৃক কোনো কাজ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে সরকার বা কোনো সরকারি কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তির নিকট কোনো কিছু করতে দায়বদ্ধ কোনো ব্যক্তির পক্ষে সেটা সম্পূর্ণ না হওয়ার বিষয়ে উপধারা 1-এর বিধানাবলী এমন ভাবে প্রযোজ্য হবে যা কোনো ব্যক্তি কর্তৃক কোনো কাজ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে কোনো কর্তৃপক্ষ যেরকম যদি করে, ব্যক্তির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, কর্তৃপক্ষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। 3 নাম্বার দেখেন, যদি কোনো ব্যক্তি এই ধারার কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে এই যে দেখেন, তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে শাস্তিযোগ্য হবেন।
যার মেয়াদ কত 14 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে স্যাবোটেজ আপনার কাছে মনে হইতে পারে ছোটখাটো অপরাধ, শাস্তি কিন্তু অনেক বেশি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম এবং সেই সাথে সাথে অর্থদণ্ড। পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নাশকতার সর্বোচ্চ শাস্তি কত? মৃত্যুদণ্ড। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের কত ধারায়? এই যে দেখেন, আপনি দুই জায়গায় দেখতেছেন কি একসাথে? আমি দেখতে বললে দেখবেন, আমি তো দেখতে বলি নাই। আইন পাঠ দেখেন, ওই যে বিগত বছর প্রশ্ন দেখেন। দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অনুযায়ী নাশকতার সর্বোচ্চ শাস্তি কত? মৃত্যুদণ্ড। এখন যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে নাশকতার ফলে সর্বোচ্চ কি কারাদণ্ড হতে পারে? যাবজ্জীবন। তানভীর আলম খান বলছে 14 বছর, সরি যাবজ্জীবন। শাকিল বলছে 14 বছর। অনলাইনে যারা আছেন আপনারা বলেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্তর্ঘাত বা নাশকতার কারণে সর্বোচ্চ কি কারাদণ্ড হতে পারে, তখন উত্তর কত কি হবে বলেন? যাবজ্জীবন কারাদণ্ড নাকি 14 বছর? অনলাইনে যারা বলেন। স্যার যাবজ্জীবন। কেন যাবজ্জীবন ব্যাখ্যা দেন। স্যার সর্বোচ্চ এখানে বলছে যে আপনি প্রশ্ন করছেন সর্বোচ্চ কারাদণ্ড কত, হুম তাইলে হুম। যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ কারাদণ্ড। আর 14 বছর কারাদণ্ড সর্বোচ্চ না, 14 বছর মানে 14 বছর, অনধিক 14 এখন বছর আমি বলছে। যদি আপনার প্রশ্ন করি যে জি কারাদণ্ড স্যার। আর যাবজ্জীবন কারাদণ্ড দুইটা কি এক সাদা? জি স্যার, একই তো। দণ্ডবিধি, আচ্ছা আমি বলি, উনি উত্তর দিক। দণ্ডবিধি 53 ধারায় কি আছে বন্ধন সাহেব বলেন। স্যার দণ্ডবিধি 53 ধারায় আছে সর্বোচ্চ না না, শাস্তি। শাস্তি কয় প্রকার না সেটা স্যার, বলেন। দণ্ডবিধি 53 ধারায় 5টা কয় স্যার। প্রকার আছে? 5 প্রকার কি কি বন্ধন সাহেব বলেন। স্যার 5 প্রকার শাস্তির মধ্যে, ও সরি স্যার, ওই যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ, তারপরে বেত্রাঘাত। বেত্রাঘাত নাই। বেত্রাঘাত, ও স্যার বেত্রাঘাত তুলে দিছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম এই বীরশ্রম জেরিন কারাদণ্ড। বলেন, দণ্ডবিধি 53 ধারায় কি আছে বলেন। জেরিন আছেন? জি স্যার, আছে স্যার। দণ্ডবিধি 53 ধারায় কি আছে স্যার মনে আছে 53 জানেন? ধারায় হচ্ছে, জি স্যার কিছুটা জানি স্যার। বলেন, মানে কিছুটাই বলেন। পানিশমেন্ট বলা আছে, পানিশমেন্টের মধ্যে হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তারপর যাবজ্জীবন কারাদণ্ড আছে, তারপরে উম, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড, এবং আরেকটা আছে স্যার মানে কারাদণ্ড বিনাশ্রম বা সশ্রম। জি, এখন শুনেন, যাবজ্জীবন কারাদণ্ড আর কারাদণ্ড দুইটা কিন্তু দুই শাস্তি। আমরা অনেকে কারাদণ্ড রে ভেবে নেই সর্বোচ্চ কারাদণ্ড মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড, বিষয়টা কিন্তু ঠিক না, বুঝছেন? যাবজ্জীবন কারাদণ্ড একটা শাস্তি আর শুধু কারাদণ্ড কি আর একটা শাস্তি। এখন আমি যদি প্রশ্ন যদি আসে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 15 ধারায় নাশকতার সর্বোচ্চ শাস্তি কি, এটার উত্তর মৃত্যুদণ্ড। যদি বলে সর্বোচ্চ কারাদণ্ড কি, তখন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড না, তখন উত্তর হবে কত? 14 বছর। যদি অপশনে 14 বছর কোথাও না থাকে তাহলে উত্তর হবে কি? যাবজ্জীবন। বুঝছেন? সামনের কোশ্চেন গুলা কিন্তু এরকম হবে যে সর্বোচ্চ কারাদণ্ড কি, অধিকাংশ জায়গায় আসবে যাবজ্জীবন কারাদণ্ড, বাট অ্যাকচুয়ালি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড না। কি হবে? কারাদণ্ড এক প্রকারের সাজা, যাবজ্জীবন কারাদণ্ড আর এক প্রকারের সাজা। বুঝতে পারছেন কিনা বন্ধন সাহেব? জি স্যার বুঝছি, এটাই ভুল করছিলাম স্যার, ঠিক জি আছে। জি। তো লেলিন সাহেব কেমন আছেন? ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? যাক, আলহামদুলিল্লাহ। এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আসেন আমার জন্য, যান নিচ থেকে, আর এই বোতল ভরে নিয়ে আসেন। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন, তাহলে স্যাবোটেজ আমরা মোটামুটি জানলাম। দেখেন, আমরা বেয়ার অ্যাক্টের 16 ধারা, 16 ধারা এখন কিন্তু বলবৎ নাই। 16 ধারায় ছিল, এই জায়গায় যদিও আছে যে অন্তর্গত 16 ধারা। দেখেন, 16 ধারা বলছে যে ক্ষতিকারক কার্য ইত্যাদি নিষিদ্ধ, মানে ক্ষতিকারক কার্যের শাস্তি ছিল 16 ধারায়। এই 16 ধারার শাস্তির এখন কি নাই? বলবৎ নাই। কত সালে বিলুপ্ত করছে? 16, 17, 18, এই 3টা ধারা এখন আর কি নাই? বলবৎ কার্যকারিতা নাই, এটা বিলুপ্ত করছে 1991 সালে। তো আমরা চলে আসি 19 ধারা, আইন পাল্টাই আসেন। 19 ধারা নাশকতামূলক সংঘ দমন। নাশকতামূলক সংঘ দমন, এই জায়গায় একটু ইংরেজিটা লেখেন।
সাবভার্সিভ অ্যাসোসিয়েশন পাইছেন? তানভীর আলম খান কি পাইছেন? 19 ধারায় আছে লেখা, দেখেন লেখা আছে, আপনারটা লেখাই আছে এসইউবি, ফেরদৌস ওখানে লিখলে হবে এসইউবি ভিইআর ভিইআর এসআইভি অ্যাসোসিয়েশন এএসএসও সিআইএ টিআইওএনএস। শুধু নাশকতার শাস্তি কততে আছে? 15তে। আর যদি কোনো সংঘ, রাজনৈতিক দল, এরা যদি নাশকতামূলক সংঘ গঠন করে যে যারা ওই ধরনের কাজ করতে, তাহলে তাদের শাস্তি হবে 19 ধারায়। দেখেন 19 ধারায় নাশকতামূলক সংঘের ইউনিয়ন বা রাজনৈতিক দল, ওই যে ট্রেড ইউনিয়ন আছে না, ট্রেড ইউনিয়ন বা রাজনৈতিক দল কার্যকলাপ সরকার অনধিক গোল দিবেন 6 মাসের জন্য স্থগিত করতে পারে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে। নাশকতামূলক সংঘের কর্মকাণ্ড স্থগিত করতে পারে কত মাসের জন্য? সর্বোচ্চ 6 মাস। 19 ধারায় প্রদত্ত কোনো আদেশ অমান্য করলে কোনো ব্যক্তি অনধিক 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা বৈদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে নাশকতামূলক কর্মকাণ্ড যে সংঘরা করে তাদের কর্মকাণ্ড স্থগিত করতে পারে 6 মাস, এবং এই 6 মাসের পরেও যদি করে তাহলে সাজা হবে কত? 3 বছর। 19 ধারায় নিম্নলিখিত 3 বিধান করা হয়েছে, দেখেন অনধিক 6 মাসের জন্য সংঘের কার্যকলাপ স্থগিত করা। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে সরকার কোনো সংঘ সম্পর্কে সন্তুষ্ট হয় যে সংঘটি এমন পন্থায় কাজ করতে পারে বা ব্যবহৃত হতে পারে যা জনশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর বলে আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করার পর সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা আদেশে বর্ণিত মধ্যে অনধিক 6 মাস মেয়াদের জন্য উক্ত সংঘের কার্যকলাপ স্থগিত রাখার নির্দেশ দিতে পারে। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড যে স্থগিত করে রাখছে এটা কিন্তু এই আইনের অধীন না, এটা হলো যে সন্ত্রাস বিরোধী আইনের অধীন। বুঝতে পারছেন? এই আইনের অধীন যদি স্থগিত করতো তাহলে সর্বোচ্চ বলবৎ থাকতো কতদিন? 6 মাস। তারপরে দেখেন প্রবেশ এবং তল্লাশি এবং দখলে নেওয়া 19-2, ওই যে মূলটা দেখলেই হয়। 19-2 দেখেন, যে ক্ষেত্রে উপধারা 1-এর অধীন কোনো আদেশ কোনো সংঘের ক্ষেত্রে বলবৎ রয়েছে, সেই ক্ষেত্রে সরকার কর্তৃক এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত সংঘের জন্য ব্যবহৃত ঘরবাড়ি বা আঙিনায় প্রবেশ করতে পারে, প্রবেশ করতে বা তল্লাশি করতে বা সংগঠনটির মালিকানাধীন বা হেফাজতে রক্ষিত কোনো দলিল দখলে নিতে পারবে যা তার মধ্যে বিশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। মানে যখন তার কর্মকাণ্ড কি করছে? স্থগিত করতে, তখন তার যে ঘর বাড়ি আঙিনা আছে এগুলা যায় তল্লাশি করতে, আর এগুলা তল্লাশি করার অলরেডি দরকার নাই। আওয়ামী লীগের অফিস টফিস যা আছে সবই জ্বালাই পোড়াইয়া দেওয়া হয়েছে, তো এগুলা আর কিছু নাই। তারপরে দেখেন তহবিল ইত্যাদি পরিত্যাগ ও লেনদেন নিষিদ্ধ করা। এই যে ক্ষেত্রে কোনো সংঘের ব্যাপারে উপধারা 1-এর অধীন কোনো আদেশ প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপিত আদেশ দ্বারা নির্দেশ প্রদান করতে পারবে যে উপধারা 1-এর অধীন প্রদত্ত আদেশ যতদিন বলবৎ থাকবে, মানে ওই যে স্থগিত করতে, ততদিন উক্ত সংঘের কোনো তহবিল, অন্যান্য সম্পত্তি ব্যবহার, হস্তান্তর বা অন্য কোনোভাবে পরিত্যাগ বা কোনোভাবে লেনদেন করা যাবে না। তারপরে দেখেন সকল দাবি স্থগিত 19-4, যে ক্ষেত্রে কোন সংঘের ব্যাপারে উপধারা 3-এর অধীন কোন আদেশ প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে উক্ত সংঘ বা উহার তহবিল বা সম্পত্তির উপর সংঘের সকল কর্মচারী বা পাওনাদার বা অন্য কোনো ব্যক্তির সকল দাবি স্থগিত থাকবে, এবং যতদিন পর্যন্ত উক্ত আদেশ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত উক্তরূপ দাবি সংক্রান্ত শুরুকৃত এবং চলমান সকল কার্যক্রম মামলা কি থাকবে? স্থগিত থাকবে। চলে আসি তামাদি মেয়াদ বাদ দেওয়া। এটা একটা দারুণ জিনিস। দেখেন, যে সংঘের উপধারা 3-এর অধীন আদেশ প্রদান করা হয়েছে উহার পক্ষে বা বিপক্ষে কোনো মামলা আপিল বা আবেদনকারীর উদ্দেশ্যে তামাদি মেয়াদ গণনার সময় তামাদি আইন 1908-এ যা কিছুই থাকুক না কেন যে মেয়াদ পর্যন্ত আদেশ বলবৎ থাকবে সেই মেয়াদ বাদ যাবে। সহজ কথা হলো, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা দেওয়ানি মামলা করার অধিকারী, এখন তার কর্মকাণ্ড কি আছে? নিষেধ আছে। এখন যখন 5 বছর পর তার এই, উদাহরণস্বরূপ বলতেছি, যদি এই জায়গায় 6 মাস বলছে, আমি উদাহরণস্বরূপ বলতেছি 5 বছর পর তার এই কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দিছে, এখন সে একটা মামলা করতো, অলরেডি সেই মামলার তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ওই মামলা যখন করবে ওই মুহূর্তে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলতেছিল, তাইলে অ্যাকচুয়ালি তার তামাদি মেয়াদ শেষ হয় নাই, যখনই নিষেধাজ্ঞা কেটে গেছে তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এটা বলছে তার পক্ষে বা তার বিপক্ষে।
তারপরে দেখেন, যতদিন পর্যন্ত কোনো সংঘের ব্যাপারে উপধারা 1 অধীন প্রদত্ত কোনো আদেশ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি সংঘটি পরিচালনা করবে না বা পরিচালনায় সাহায্য করবে না। কোনো ব্যক্তির কথা বলছে, কোনো ব্যক্তি পরিচালনা করবে না বা পরিচালনায় সাহায্য করবে না। সংঘের কোনো সদস্যের সভা অনুষ্ঠান বা সভা অনুষ্ঠানে সাহায্য করবে না বা উক্তরূপ সবাই কোনো যোগ্যতাই কি যোগদান করবে না। উক্তরূপ কোনো সবার ব্যাপারে কোনো নোটিশ বা বিজ্ঞাপন কি প্রকাশ করবে না। সংঘকে সমর্থন করার জন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাবে না। অন্য কোনো ভাবে সংঘের কাজ চালাবার ব্যাপারে কোনো ক্রমেই সাহায্য করবে না। যখন লিখিত পরীক্ষায় দিবেন তখন কিন্তু এই জিনিস সব মাথায় নিয়ে হলে যেতে হবে। আপাতত এই জায়গা প্রিলির জন্য যেটা মনে রাখতে হবে সেটা হলো যে নাশকতা সংঘ যেটা তার কর্মকাণ্ড স্থগিত করে কততে 19 ধারায়, আর যদি আবার কর্মকাণ্ড করে তাহলে শাস্তি কত 3 বছর। এতটুকু হলো প্রিলির জন্য মনে রাখা, কিন্তু যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের এই সব কিছু মাথায় নিয়ে ওই জায়গা যাইতে হবে। জি, আপাতত হয়তোবা ভয়ঙ্কর লাগতে পারে যে আমি আসলে কি এটা আসলে পড়তে পড়তে আত্মস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন, এই ধারার অধীন প্রদত্ত আদেশের একটি অনুলিপি সংঘের সভাপতি, চেয়ারম্যান, সম্পাদক বা অন্য কর্মকর্তা বা সংঘের কাজকর্ম পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যে নামেই অভিহিত হোক এর নিকট অর্পণ করে বা সংঘের প্রধান কার্যালয়ের সর্বশেষ জ্ঞাত ঠিকানায় বিলি করে বা ডাকযোগে প্রেরণ জারি করতে হবে। মানে তার ওই যে মানে যে চিঠিমিটি আছে তার ওই ঠিকানায় জারি করবে। যেটা মনে রাখতে হবে, ভিভিআই যদি কোনো ব্যক্তি এই ধারার অধীন প্রদত্ত কোনো আদেশ লঙ্ঘন করে তাহলে তিনি কারাদণ্ডের শাস্তিযোগ্য হবে, যার মেয়াদ কত 3 বছর। এটা ইম্পর্টেন্ট। আর একটা হলো এই ধারায় বলতে দেবেন সংঘ বা ইউনিয়ন। এই ধারায় সংঘ অর্থে ইউনিয়ন বা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হবে। ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 19 ধারায় সংঘ বলতে কি কি বোঝানো হয়েছে, ইউনিয়ন বা রাজনৈতিক দল। তাহলে নাশকতা কোথায় আছে? শাস্তি 15। আর সাবভার্সিভ অ্যাসোসিয়েশন কততে? বুঝছেন? এবং এই জিনিসগুলা আপনি বিজিএস দেন বা না দেন, যারা এই যে বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা দিয়ে আসছে তাদেরও আমাদের এই জায়গায় এসে ক্লাস করা উচিত। কেন উচিত? কারণ এটা আপনার আইনজীবীর যে আপনি যে কোর্টে যায় কাজ করবেন এই রিলেটেড তো মামলা হবে, কিন্তু আপনি তো শুধু বার কাউন্সিলের প্রিপারেশন নিয়েছেন, এই জিনিস তো আপনি পড়েন নাই, আপনি তো জানেন না। সো আইন আসলে কোনো শেষ নাই। আপনি উকিল সাহেব, আপনি যে সাইডেই প্র্যাকটিস করেন না কেন আপনার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে পরামর্শ নিতে আসে, এবং সেই সময় যদি আপনি সরাসরি তারা বলেন আমি জানি না, তাহলে কিন্তু আপনার মান সম্মান সব শেষ। এখন এটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। কিভাবে? আপনার কাছে যদি আসে, ধরেন আপনি জানতেছেন না, বলতে হবে যে প্রথমত জমির ব্যাপারে অনেকে আসে যে মনা এই হইছে এটা কি করব, তখন তারে প্রাথমিক যদি আপনি বুঝে বলতে পারেন 2-4 কথা বলবেন। আর যদি বলেন যে বুঝতেছেন না, তখন বলতে হবে যে আপনার কাগজপত্র দেখা লাগবে, না দেখে বলা যাবে না। প্রথমত আসলেই কাগজপত্র দেখে বলা উচিত। এখন কাগজপত্র আনছে কিন্তু আপনি জানতেছেন না, তখন বলতে হবে যে আমি একটু ব্যস্ত আছি, কাগজপত্রগুলো দেন আমি দেখে আপনারে জানাবো। টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, সরাসরি বলা যাবে না। ভাইবা বোর্ডে প্রশ্ন জিজ্ঞেস করতে আমি জানি না স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বলারও টেকনিক আছে। সো আসেন আমরা 20 ধারায় আসি। দেখেন 19-এ যেটা বলছে সেটা হলো যদি কেউ ওই ধ্বংসাত্মক ওই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে কোনো প্রতিষ্ঠান তারে নিষিদ্ধ করবে 19-এ। আর 20-এ বলছে দেখেন কতিপয় সংঘ বা ইউনিয়নের গঠন নিষিদ্ধ। কোন ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে, এটা আন্ডারলাইন করেন, ধর্মের নামে, পাইছেন, ধর্মের নামে বা ধর্মভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্যে কোন সাম্প্রদায়িক বা অন্য সংঘ বা ইউনিয়ন গঠন করতে, সেটার সদস্য হতে বা অন্যভাবে সেটার কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বলেই দিছে যে ধর্মের নামে আপনি কি গঠন করতে পারবেন না, কোন রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। আমাদের দেশে আছে না ভাই, অলরেডি বহু আছে, এবং ধর্ম আমি ব্যবহার করতেছি। আচ্ছা, তারপরে দেখেন যে ক্ষেত্রে সরকার সন্তুষ্ট হয় যে উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে কোন সংঘ বা ইউনিয়ন গঠন করা হয়েছে বা কাজ চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করার পর সরকারি বা গেজেট প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করতে পারবে যে উক্ত সংঘ বা ইউনিয়ন উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে গঠন করা হয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। অনুরূপ ঘোষণার পর সংশ্লিষ্ট সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাবে, আন্ডারলাইন করেন।
সরকার যখন ঘোষণা দিবে তখন কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এবং তার সমস্ত সম্পত্তি ও তহবিল সরকার অনুকূলে কি হবে। অনেকে আপনারা বলেন যে দণ্ডবিধিতে শাস্তি হলো 5 প্রকার, তাহলে 5 প্রকারের মধ্যে ফরফিচার অফ প্রপার্টি বাজেয়াপ্ত একটা, কিন্তু স্যার বাজেয়াপ্ত কোন জায়গায় কোন সময় করে? বাজেয়াপ্ত দণ্ডবিধির 170 ধারায় করে যে নিলামে সে কেনার অধিকারী না সরকারি কর্মকর্তা, তারপরেও নিলামে অংশগ্রহণ করে কোনো জিনিসপত্র কিনলে সরকারি কর্মকর্তা যে জিনিস কিনছে সেটা কি হবে, বাজেয়াপ্ত। আর এই যে একটা বাজেয়াপ্ত বললাম, মানে আপনার কতিপয় সংঘ যদি গঠন করে এবং তার যে অনুকূলে যে সম্পত্তি আছে সেটা কি হবে, বাজেয়াপ্ত। কোন ব্যক্তি যিনি উপধারা 2 এর অধীন কোন সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর উক্ত সংঘ বা ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হিসেবে নিজের পরিচিতি অব্যাহত রাখেন বা উক্ত সংঘ বা ইউনিয়নের পক্ষে কাজ করেন বা সেটার কর্মকাণ্ডে অন্য কোনো ভাবে কি করেন, অংশগ্রহণ করেন, তাহলে তিনি কারাদণ্ডের শাস্তিযোগ্য, যার মেয়াদ কত, বলতে হবে 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড উভয়দণ্ডে দণ্ডিত। তাহলে এটা বিবিআই। সাবভার্সিভ অ্যাসোসিয়েশন শাস্তি কত, 3 বছর, স্থগিত করবে কতদিন, 6 মাস। আর সংঘ বা ইউনিয়ন গঠন নিষিদ্ধ কি উদ্দেশ্যে, ধর্মীয় উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করলে শাস্তি কত, 3 বছর। ভিত্তিক রাজনৈতিক দল আইনগত ভাবে দেখেন, সুতরাং 20-এর 1 ধারায় রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের নামে ধর্মভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য আছে এমন কোন সাম্প্রদায়িক বা অন্য কোন সংঘ বা ইউনিয়ন গঠন করা বা সেটা সদস্য হওয়া নিষিদ্ধ করা হয়েছে। যদি দেখেন, যদি এমন কোন সংঘ বা ইউনিয়ন গঠিত হয় সেক্ষেত্রে সরকার উক্ত সংঘ বা ইউনিয়ন 20-এর 2 ধারায় বিলুপ্ত করতে পারে, পারে কিনা, বিলুপ্ত করতে পারে 20-এর 2 ধারায় এমন সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত করার পরেও যদি কোনো ব্যক্তি সংঘ বা ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দেয় বা সেটার পক্ষে কার্য করে বা সেটার কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে উক্ত ব্যক্তি 20-এর 3 ধারায় দণ্ডিত হবে, যার শাস্তি কত, 3 বছর। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি বিলুপ্ত করে, উদাহরণস্বরূপ বলতেছি, তাহলে বিলুপ্ত করতে পারে, কিন্তু যদি দেখাইতে হবে যে ধর্মের কারণে গঠিত হয়েছে এবং তারপরেও যদি ছাত্রলীগ পরিচয় দেয় বা বিভিন্ন কর্মকাণ্ড করে, তাহলে শাস্তি কত, 3 বছর। সুতরাং 20-এর 1 ধারায় এমন ধরনের সংঘ ইউনিয়ন গঠন নিষিদ্ধ করা হয়েছে, 20-এর 2 ধারায় এমন সংঘ বা ইউনিয়ন বিলুপ্ত করতে পারে বা এমন 20-এর 3 ধারায় বিলুপ্ত সংঘের সদস্য হিসেবে পরিচয় দিলে, কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে ইত্যাদি উক্ত ব্যক্তি কি দণ্ডিত হতে পারে। বুঝছেন? তাহলে 19 আর 20-এর মধ্যে পার্থক্য কি ফেরদৌস বলেন তো? ধ্বংসাত্মক মানে নাশকতামূলক সংঘ এটা 19, আর রাজনৈতিক উদ্দেশ্যে দল গঠন করলে এটা সে কত, 20। তারা আইন পাঠ বইয়ে, আমরা ওই দেয়ার একটু পড়বো, আইন পাঠ বইয়ে একটু এই জায়গায় একটু লিখে রাখেন, সেকশন 21, এই সেকশন 21 লেখেন আইন পাঠ বইয়ে। আইন পাঠ বই আছে সাথে, ওই যে সান্ধ্য আইন আছে না, কারফিউ, দেখেন কারফিউর উপরে লেখেন, ধারা 21-এ লেখেন প্রোটেক্টেড প্লেসেস, ধারা 21 প্রোটেক্টেড প্লেসেস, PROTECTED, প্রোটেক্টেড প্লেসেস। ধারা 22 লেখেন প্রোটেক্টেড এরিয়াস, প্রোটেক্টেড বানাতে জানেন, এরিয়াস, AREAS, প্রোটেক্টেড এরিয়াস। আর ধারা 23 যেটা, 23-এ লেখেন শাস্তি 3 বছর বা জরিমানা বা উভয়, বা জরিমানা বা উভয়। একটু শুনেন, এই 3টা ধারা বিস্তারিত পড়বো, তার আগে সংক্ষেপে মনে রাখতে হবে, সরকার প্রোটেক্টেড প্লেস বা এরিয়া, এই জায়গা মানে সংরক্ষিত জায়গা বা এলাকা, সরকার কোন জায়গায় সংরক্ষিত জায়গা বা এলাকা হিসেবে ঘোষণা করতে পারে। 21-এ প্লেস ঘোষণা করতেছে, 22-এ কি এরিয়া ঘোষণা করতেছে। আর এই সংরক্ষিত এলাকায় যাওয়ার নিষেধ করার পরেও যদি কেউ যায়, কোনো কর্মকাণ্ড করে, তাহলে তার শাস্তি কত, 3 বছর। 3 বছর। কত ধারায়, 23 ধারায়। তাহলে 21-22-এর ভায়োলেশনের শাস্তি আছে কত, 23 ধারায়। এবার আমরা একটু বিয়ার একটে আসি, আসেন 21 ধারা পড়ে দেখেন, পাইছেন? ধারা 21,
21-এ যান, ওই যে ওখানে 21 ধারা, সংরক্ষিত স্থান সমূহ পাইছেন? তাহলে এই স্থানের ইংরেজি কি বলছে? প্লেসেস। সরকার জনস্বার্থে যদি বিবেচনা করে কোন স্থান বা কোন শ্রেণীর স্থান সমূহে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করবার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তাহলে সরকার আদেশ দ্বারা উক্ত স্থান ক্ষেত্রমতে উক্ত শ্রেণীর প্রত্যেক স্থানকে সংরক্ষিত স্থান বলে ঘোষণা করিতে পারবে, এবং উহার ফলে যতদিন পর্যন্ত, আন্ডারলাইন করে, যতদিন পর্যন্ত উক্ত উপদেশ কার্যকর থাকিবে ততদিন পর্যন্ত উক্ত স্থান বা ক্ষেত্রমতে বা উক্ত শ্রেণীর প্রতিটি স্থান বা আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সংরক্ষিত স্থান বলিয়া কি হবে? আমি আপনাদের একটা ছোট্ট বিষয় শেয়ার করি, দেখেন। একবার পরীক্ষা দিতে যাবো, লিখিত পরীক্ষা, এই 21, 22, 23 কখনো পড়ি নাই, কিন্তু 21, 22, 23 এর টাইটেল জানি, যে সংরক্ষিত স্থান, সংরক্ষিত এলাকা, আর একটা হলো এই দুইটার শাস্তি 3 বছর। তো কেন জানি মনে হইলো যে পরীক্ষা দিতে যাব, দেখা গেলো আর বাসা থেকে রওনা দিব, তার আগে মনে হলো যে এই 3 ধারা আগে পড়ি নাই, এই 3 ধারায় কি আছে একটু চোখ বুলাইয়া যাই। এবং ঠিকই লিখিত পরীক্ষা আসছে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে সংরক্ষিত স্থান বা সংরক্ষিত এলাকা সমূহ সম্পর্কে কি আছে বিস্তারিত আলোচনা। তো তার মানে লিখিততে আপনার কোনো কিছুই ছাড় দেওয়ার সুযোগ নাই, এসব আমরা ধারণা নিয়েই যেতে হবে, ওই জায়গা ধারা সহ লিখতে হবে। আপনি ধারা ছাড়া এমনি যে আলাপ আলোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিল পাস হবে, জুডিশিয়ারি হবে না। দেখেন, তো তাহলে যদি বলে যে সংরক্ষিত স্থান সমূহ মানে সংরক্ষিত কতদিন ধরে ঘোষণা করতে পারে? যতদিন মন চায়। সরকারের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কোনো সংরক্ষিত স্থানে প্রবেশ করিতে বা উহার উপর দিয়ে চলাচল করিতে পারবে না। যে ক্ষেত্রে উপধারা 2 অনুসারে কোনো ব্যক্তিকে সংরক্ষিত স্থানে প্রবেশ করিবার বা উহার উপর দিয়ে চলাচল করিবার অনুমতি প্রদান করা হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত অনুমতির অধীনে কাজ করিবার সময় সরকার তার আচরণ নিয়ন্ত্রণের জন্য যেরূপ আদেশ প্রদান করিবে সেরূপ আদেশ প্রতিপালন করবে। তো আমরা 21-এ কিন্তু কোনো শাস্তির কথা বলেন, 21-এ জাস্ট বলছে যে বিশেষ বিশেষ স্থান সমূহকে সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করতে পারবে। 22-এ আসি, দেখেন, এবং কে ঘোষণা করতেছে? সরকার। 22-এ আসছে সংরক্ষিত এলাকা সমূহ। এখন যদি বলেন স্যার স্থান আর এলাকার মধ্যে পার্থক্য কি? ভাই, স্থান মানে তো স্থান, এক জায়গা, আর এলাকা মানে ওই স্থান যে এলাকায় গঠিত সকল এলাকা, বুঝেন কিনা? ধানমন্ডি 32 নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি, ওটা হলো স্থান, আর পুরো ধানমন্ডি এলাকা জুড়ে কি এলাকা। এ হচ্ছে এরিয়া এন্ড প্লেস এর মধ্যে পার্থক্য। সংরক্ষিত এলাকা সমূহ যদি সরকার জনস্বার্থে কোন এলাকায় লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় বলে বিবেচনা করে, তাহলে এই আইনের অধীন কোন বিধানকে ক্ষুণ্ণ না করিয়া সরকার আদেশ দ্বারা এইরূপ এলাকাকে সংরক্ষিত এলাকা বলিয়া ঘোষণা করিতে পারিবে। ধরেন সেন্ট মার্টিন যে বললো যে সংরক্ষিত এলাকা, এবং অতঃপর উক্ত আদেশ কার্যকর থাকাকালীন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে উক্ত এলাকা একটি সংরক্ষিত এলাকা হইবে। উপধারা 1-এর অধীন প্রদত্ত আদেশে উল্লেখিত দিন এবং উক্ত দিনের পরে আদেশের মাধ্যমে প্রদত্ত অব্যাহতি সাপেক্ষে কোনো ব্যক্তি যদি উক্ত দিনের শুরুতে উক্ত এলাকার বাসিন্দা ছিলেন না, তিনি উক্ত আদেশ দ্বারা ঘোষিত সংরক্ষিত এলাকায় উক্ত আদেশে উল্লেখিত ব্যক্তি বা কর্তৃপক্ষ প্রদত্ত অনুমতির শর্তাবলী প্রতিপালন ব্যতীত উক্ত স্থানে অবস্থান করিবেন না। এখন যদি আপনি সংরক্ষিত স্থানে প্রবেশ করেন, মানে 21 ধারা ভঙ্গ করেন, যদি আপনি সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন 22 ধারা ভঙ্গ করেন, তাহলে আপনার শাস্তি হবে কততে? 23 ধারায়। এই যে দেখেন, ধারা 23, যদি কোনো পুলিশ অফিসার বা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো সংরক্ষিত স্থান বা এলাকায় প্রবেশকারী বা প্রবেশের অনুমতি প্রার্থিত ব্যক্তি বা উহাতে বা অভ্যন্তর অবস্থানকারী বা উহা হইতে প্রস্থানকারী যে কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তি কর্তৃক আনিত কোনো, দেখেন, যানবাহন, নৌযান, পশু, দ্রব্য তল্লাশ করিতে পারিবেন, এবং তল্লাশির উদ্দেশ্যে উক্ত ব্যক্তি যানবাহন, নৌযান, পশু বা দ্রব্য কি করতে পারবেন? তারপরে দেখেন, তবে শর্ত থাকে যে কোনো মহিলা কর্তৃক ব্যতীত তল্লাশি করা যাবে না। এটা সব জায়গায়। মহিলারা যদি তল্লাশি করতে চান, অবশ্যই আপনার কি হওয়া লাগবে? মহিলা হওয়া লাগবে। এখন মহিলা পুলিশই যে হতে হবে এমন কোনো কথা নাই, সর্বদা তো মহিলা পুলিশ নাও থাকতে পারে। তখন পাশের কাউরে ডেকে বলতে পারে যে না, একটু তল্লাশি করে দেন। এখন ডিপ জলের মতো যাই আবার তল্লাশি করলে হবে না। দেখেন, যদি কোনো ব্যক্তি ধারা 21 বা 22-এর অধীন বিধান লঙ্ঘন করিয়া কোনো সংরক্ষিত স্থানে বা ক্ষেত্র মতে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন, তাহা হইলে তাহার বিরুদ্ধে গৃহীত অন্য কোনো কার্যধারাকে ক্ষুণ্ণ না করিয়া তাহাকে কোনো পুলিশ কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক তাহার নির্দেশে উক্ত স্থান হইতে সরিয়ে দেওয়া কি যাইবে, রিমুভ করা যাবে।
যদি কোনো ব্যক্তি ধারা 21 বা ক্ষেত্রমতে 22-এর বিধান লঙ্ঘন করিয়া কোনো সংরক্ষিত স্থান বা এলাকায় অবস্থান করে, তাহা হইলে তিনি অনধিক কত 3 বছর অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। তাহলে আমরা নাশকতা পাইছি 15, 16, 17, 18 পর্যন্ত বিলুপ্ত, 19-এ পড়ছি সাবভার্সিভ অ্যাসোসিয়েশন, নাশকতামূলক সংঘ, 20-এ পারছি মানে ওই যে আপনার সংঘ বা দল নিষিদ্ধ করে, রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ করে 20-এ, 19-এও শাস্তি 3 বছর, 20-এও শাস্তি 3 বছর, 21, 22 এই দুইটার শাস্তি আলোচনা করতে কত 23-এ, এটার শাস্তিও কত 3 বছর। প্রথমে পাইছিলাম 3 ধারায় যে আটক বা বহিষ্কার করার পরও দেশ না ছাড়লে তার শাস্তি কত 3 বছর, মনে আছে? আর অস্থায়ীভাবে মুক্তি দিছিল, মুক্তি পাওয়ার পরে হাজির না হইলে তার শাস্তি কত বছর, 14 ধারায় 2 বছর। এই হলো শাস্তি। আর একটা পাইছি স্যাবোটেজ, 15 ধারায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড কত 14 বছর। তো আজকে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের এই 23 ধারা পর্যন্ত পড়লাম। আগামী দিন আমরা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট শেষ হবে ইনশাল্লাহ। এবং বলে রাখি, অনেকে পড়েন না এই কারণে আজকে পরীক্ষা নিলাম না। তো এই শিশু আইনের 50 এমসিকিউ প্লাস এই যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের যে ক্লাস আমরা নিলাম এটার উপরে আর 20, তাহলে 50 আর 20 70 মার্কের পরীক্ষা আপনাদের আগামী বৃহস্পতিবার। কষ্ট করে পড়ে ফেলবেন। আর যারা এখানে আছেন, আমরা তো এই জায়গায় ক্লাস শুরু করতেছি, অধৈর্য হয়েন না, ক্লাসগুলো করেন, অন্যান্য যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখেন। সামনে 19 বিজিএস পরীক্ষা হইতে মাশাআল্লাহ অনেক দেরি আছে। এর আগে আমরা আপাতত কর্মকাণ্ড হালকা শুরু করছি, তো সামনে আরো ক্লাসের পরিমাণ বাড়বে, আরো পড়ালেখার পরিমাণ বাড়বে। আপনি যারা যারা আছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ঠিক মতো শেষ করেন, শিশু আইন ঠিক মতো শেষ করেন, এই যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 23 ধারা আছে এই পর্যন্ত পড়ে ফেলেন। যা যা আগাচ্ছি বেশি চিন্তা করার দরকার নাই, এইভাবে আগাতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার পার্সোনালি নক করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।